তারা এই যে কালচারে তারা হচ্ছে শিকার হয়ে যায়। তারা ইচ্ছা অনিচ্ছা সত্ত্বেও তারা হচ্ছে হলে থাকার জন্য রাজনীতি করতে হয়। একটা বিষয় দেখেন, যখন এই আন্দোলন ভিন্নদিক রূপ নেয়, যখন সহিংসতা রূপ নেয়, তখনই এখানে যারা বাধ্য হয়ে যারা ছাত্রলীগ করেছে তারা তাদের অবস্থানটা ক্লিয়ার করে। ঠিক 1 বছর পরে আমরা দেখতে পাচ্ছি হলগুলোতে ছাত্রদল, শিবির, ছাত্র ইউনিয়ন তাদের হল কমিটি ঘোষণা করেছে এবং এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি হলগুলোতে সে আগের যে দখলদারিত্বের যে রাজনীতি সেটা আবার ফিরে আনার যে পাইতারা সেটা আমরা দেখতে পাচ্ছি। আপনারা জানেন হলগুলোতে ছাত্র সংগঠনের হল কমিটিগুলো থাকে, তখন যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ক্ষমতাসীন দলে ছাত্র সংগঠনগুলো সবসময় চায় হলগুলোকে কন্ট্রোল করার জন্য। তো এই পরিপ্রেক্ষিতে যেটা হয় সেটা হচ্ছে হল প্রশাসন সম্পূর্ণ লেভেলের আপনার অকার্যকর হয়ে পড়ে। ছাত্র সংগঠনগুলো চাই, ক্ষমতাসীন দল ছাত্র সংগঠনগুলো চাই এই হলগুলোকে তাদের মাদার পার্টির জন্য পাওয়ার হাউস হিসেবে ইউজ করার জন্য। এই উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় আজকে বাংলাদেশ গণ ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা একটা সংবাদ সম্মেলন আয়োজন করেছি। এই পর্যায়ে উদ্ভূত পরিস্থিতিতে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি গণ অভ্যুত্থানে 9 দফার ঘোষক, দীর্ঘদিন ধরে ছাত্রদের পক্ষে কথা বলার কণ্ঠস্বর, বিপ্লবী আহ্বায়ক আব্দুল কাদেরকে। বক্তব্য রাখবেন আব্দুল কাদের। সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন যে আমাদের যে সদ্য যে সাবেক যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান শুরু হয়েছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে। সেটা জুলাইয়ের যে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হয়েছিল। কিন্তু এই আন্দোলন পরবর্তীতে যখন 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ যখন শিক্ষার্থীর উপরে স্বতঃস্ফূর্ত আন্দোলনের মধ্যে হামলা চালায়, তখন এই আন্দোলনের রূপরেখাটা ভিন্ন দিকে মোড় নেয়, উদ্দেশ্য ভিন্ন দিকে মোড় নেয়। উদ্দেশ্য কি হয়? সে উদ্দেশ্য হচ্ছে কি বিদ্যমান যে কালচারটা আছে তাকে দাস বানিয়ে রাখার যে কালচারটা আছে সেই কালচারটা তারা ভেঙে দিতে চায়, নতুন একটা কালচার তারা হাজির করতে চায়। অবশ্যই আপনারা জানেন সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শিক্ষার্থীরা জীবন দিয়ে, ছাত্র জনতার জীবন দিয়ে শেখ হাসিনাকে, স্বৈরাচারী হাসিনাকে তারা হটিয়েছে। একইভাবে ক্যাম্পাস থেকে ছাত্রলীগের যে হচ্ছে দাসত্ব কিংবা কুক্ষিগত রাখার যে কালচার তাকে হটিয়েছে। আপনারা জানেন এরই পরিপ্রেক্ষিতে এই যে শিক্ষাঙ্গন থেকে যে আন্দোলন শুরু হয়েছিল সেটা মূলত একটা শিক্ষার্থীর যে প্রথম যে প্রত্যাশা, সে প্রত্যাশা ছিল শিক্ষাঙ্গনে আমূল পরিবর্তন। সে আমূল পরিবর্তন হতে হলে অবশ্যই যে বিষয়টা হচ্ছে সবচেয়ে জরুরি সেটা হচ্ছে এখানকার রাজনৈতিক অবস্থানটা কেমন হবে, এখানকার রাজনৈতিক পরিস্থিতি কেমন হবে, ছাত্র রাজনীতির কাঠামো, ছাত্র রাজনীতির রূপরেখা, ছাত্র রাজনীতির পরিবেশ পরিস্থিতি কেমন হবে সেটার বিষয়ে শিক্ষার্থীদের ফার্স্ট প্রায়োরিটি জায়গা ছিল। শিক্ষার্থীরা এই বিষয়টা নিয়ে কনসার্ন, কারণ শিক্ষার্থীরা দেখেছে, আপনারা জেনে থাকবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা শিক্ষার্থী খুব নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে উঠে আসে। কিন্তু আপনারা জানেন ওই যে তাদের একটা দুর্বলতার জায়গা হচ্ছে তাদের সিটের জন্য জিম্মি থাকতে হয়। আপনি জানেন এই ক্যাম্পাসের মধ্যে, এই অঞ্চলের মধ্যে, এই দেশের মধ্যে একটা কালচার প্রতিষ্ঠিত আছে। প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেকটা ক্ষমতাসীন দল তারা চায় যে শিক্ষার্থীদের যে কণ্ঠস্বর সেটাকে হচ্ছে কি তারা রোধ করতে চায়, কুক্ষিত করে রাখতে চায়। সে তারও ধারাবাহিক থাকে। আপনি দেখেন তারা হচ্ছে কি শিক্ষার্থীদেরকে ওই যে তাদের যে দুর্বলতার জায়গাটা আছে, দুর্বলতার জায়গাটা তারা হচ্ছে ইস্যু হিসেবে কাজ করে। আপনি দেখেছেন শিক্ষার্থীরা তারা একটা হলে ওই যে দুর্বলতার জায়গাটা, ওই যে ক্ষমতাসীন ছাত্র সংগঠন যে কুক্ষিত করে রাখার যে কালচারটা, তারা সেটা হচ্ছে কি বাধ্যবাধকতা হয়ে তারা সেই কাজটা করতে হয়। এরই যে মধ্য দিয়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেন কিংবা হল প্রশাসন বলেন, তারা হচ্ছে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন তারা একটা লিয়াজু করেন। সেই লিয়াজুর মধ্য দিয়ে আলটিমেটলি ক্ষমতাসীন ছাত্র সংগঠন বলেন কিংবা হচ্ছে ক্ষমতাসীন দল বলেন কিংবা হচ্ছে কি আমাদের এখানে প্রশাসন বলেন, আমাদের অভিভাবক যাদেরকে বলেন, তাদের মধ্যে লিয়াজুর মধ্যে দিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে আমরা সাধারণ শিক্ষার্থীরা আমরা হলতে সিট ছাড়তে পারতেছি না, কারণ হচ্ছে আমাদের যে আর্থিক দুর্বলতার জায়গাটা। প্রিয় উপস্থিতি, আজকে যে অবস্থানটা, সেই অবস্থানের পরিপ্রেক্ষিতে আমরা আমাদের ফর্মাল যে আলাপটা সেটা আমরা উপস্থাপন করতেছি। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতি যেন আর কখনো স্বৈরাচারী হয়ে ফিরে না আসতে পারে সেজন্য অঙ্গীকারবদ্ধ হয়েছিল এখানকার শিক্ষার্থীরা। প্রতিটি হলে শিক্ষার্থী এবং প্রশাসনের মধ্যে লিখিত চুক্তি স্বাক্ষর হয়েছিল যে হলগুলোতে আর কখনো রাজনৈতিক সংগঠনগুলো তাদের রাজনৈতিক কাঠামো এবং রাজনৈতিক যে কার্যক্রম তারা পরিচালনা করবে না। গণ অভ্যুত্থান পরবর্তীতে শিক্ষাঙ্গনে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন একটি অলিখিত সহাবস্থানে তারা এসেছিল। আমরা দেখেছি কোন ছাত্র সংগঠন হল এবং একাডেমিক এরিয়ায় ছাত্র রাজনীতি না করার পক্ষে শিক্ষার্থীর যে মতামতটা আছে সেটাকে তারা হচ্ছে শ্রদ্ধা জানিয়েছে। একই সাথে দীর্ঘ 1 বছর যাবৎ তারা হচ্ছে সেই অবস্থানটা তারা জারি রেখেছিল। কিন্তু প্রকাশ্যে না আসে, আমরা কি দেখেছি, প্রকাশ্যে না আসেও হলগুলোতে ইসলামী ছাত্র শিবির তাদের গুপ্ত কমিটিকে কার্যকর্তারা রেখেছে। আমরা দেখেছি ইতিপূর্ব তাদের কমিটি ছিল এবং শিক্ষার্থীরা যখন ছাত্র রাজনীতি হলগুলোতে বন্ধ করেছিল, নিষিদ্ধ করেছিল,
তার পরিবর্তিত গণঅভ্যুত্থান পরিবর্তিত ছাত্র শিবির তাদের যে বিগত হল কমিটি তারা শিক্ষার্থীদের যে কমিটমেন্টের জায়গাটা তারা হচ্ছে আগ্রাহ্য করে তারা সেই কমিটি বহাল রেখেছে, শুধু বহাল রাখে নাই, তারা হচ্ছে পুরোদমে সেটাকে কার্যকর করে রেখেছে। এবং আমরা দেখেছি ছাত্র শিবিরের যে সভাপতি তিনি থাকার কথা, এর পরবর্তীতে ছাত্র ইউনিয়নও তাদের হল এবং একাডেমিক এরিয়ার যে হচ্ছে কমিটি তারা সেটা প্রকাশ করেছে। সর্বশেষ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তাদের হল আহ্বায়ক কমিটির ঘোষণা করে শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে তারা একদম স্বতঃস্ফূর্তভাবে তারা অংশগ্রহণ করেছে, অবস্থান নিয়েছে। এই অবস্থায় শিক্ষার্থীরা শঙ্কিত, তারা ওই বিষয়ে শঙ্কিত হলগুলোতে আবারও গন্ডুম গেস্টুম কালচার ফিরে আসবেন, আবারও প্রটোকল কালচার ফিরে আসবেন, আবারও জোরপূর্বক হল থেকে ধরে নিয়ে যাওয়ার, বাইকে প্রটোকল দেওয়ার, নেত্রী এসেছেন, নেতা আসতেছে, তাদেরকে প্রটোকল দেওয়ার, বাইটাল প্রোগ্রামে যাওয়ার জন্য তাদেরকে বল প্রয়োগ করা হবে। এই বিষয়ে তারা শঙ্কার জায়গা আছেন। শিক্ষার্থী আদৌ শঙ্কার জায়গা আছেন যে তার যে একাডেমিক যে লাইফটা সেটা ক্ষতিগ্রস্ত হবে, তার যে শারীরিক অবস্থাটা, তার বাবা মারা গেছে নাকি মা মারা গেছে, অসুস্থ, কিংবা তার আগামীকাল পরীক্ষা আসছে কিনা সেটা কোনো দর্তব্যের বিষয় হবে না। তাকে শুধুমাত্র সিট বাঁচানোর জন্য বাইকে প্রটোকল করতে হবে, বাইকে প্রটোকল দিতে হবে, এই বিষয়টার শঙ্কার জায়গা আছে। সর্বশেষ আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে হল এবং একাডেমিক এরিয়াতে শিক্ষার্থীদের মৌলিক অধিকারগুলো কুক্ষিগত করে রেখে হল প্রশাসনকে অকার্যকর করে দেওয়ার যে এই যে রাজনীতি, এই যে অপরাজনীতি, সেই অপরাজনীতির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। অতীতে হল এবং একাডেমিক এরিয়াতে এ ধরনের অপরাজনীতি শিক্ষার্থীদের শিক্ষার অধিকার, বাসস্থানের অধিকারকে ক্ষুণ্ণ করেছে এবং এরই মধ্য দিয়ে হলগুলোতে যদি আবারও গন্ডুম গেস্টুম এবং বাই কালচার, প্রটোকল কালচার, কুক্ষিগত করে রাখা কালচার যে রাজনীতি, সেই রাজনীতি যদি ফিরিয়ে আনা হয় তবে এর বিরুদ্ধে আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা ডাল হয়ে দাঁড়াবো। শিক্ষার্থীদের পাশে থেকে, শিক্ষার্থীদের পাশে নিয়ে, সাথে নিয়ে আমরা এদের বিরুদ্ধে দুর্বল আন্দোলন গড়ে তুলব। একই সাথে সকল ছাত্র সংগঠনকে আমরা আহ্বান জানাই, শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতির রূপরেখা কেমন হবে, ছাত্র রাজনীতির কাঠামো কেমন হবে, সেই বিষয়ে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন, একই সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের একটা দায়বদ্ধতার জায়গা আছে। আমরা প্রত্যেককে আহ্বান জানাই, আসেন অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের অন্যতম স্টেক হোল্ডার হচ্ছে এখানকার অ্যাকচুয়াল সাধারণ শিক্ষার্থীরা, শিবিরের সাধারণ শিক্ষার্থীরা না, এখানকার অ্যাকচুয়াল সাধারণ শিক্ষার্থীরা এই গণ অভ্যুত্থানের অন্যতম স্টেক হোল্ডার। তারা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে, জীবন দেওয়ার মধ্য দিয়ে, পঙ্গুত্ব বরণ করার মধ্য দিয়ে তারা এই অঞ্চলের মধ্যে, এই শিক্ষাঙ্গনের মধ্যে একটা পরিবর্তন এনেছিল। আমাদেরকে অবশ্যই, আমরা যারা ছাত্র রাজনীতি করতেছি, ছাত্রদের নিয়ে রাজনীতি করতেছি, আমাদেরকে অবশ্যই ছাত্রদের যে সেন্টিমেন্টের জায়গাটা, সেই পালসের জায়গাটা, সেই শিক্ষার্থী যে পালসের জায়গাটা অবশ্যই আমাদেরকে প্রায়োরিটি বেসে রাখতে হবে। আমাদের ছাত্র রাজনীতির ধরন কেমন হবে, 24 পরবর্তীতে আমরা যাদের জন্য রাজনীতি করতে চাই, হোক সেটা শিক্ষার্থী কিংবা জনগণ, সেই শিক্ষার্থী এবং জনগণের পালস, সেন্টিমেন্ট কিংবা দাবি দেওয়াকে মাথায় রেখে আমাদের ছাত্র রাজনীতির রূপরেখা সাজাতে হবে। আমরা আজকে এই সমস্যাগুলোর মধ্য থেকে আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে ক্রিয়াশীল ছাত্র সংগঠন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানাতে চাই, আসেন আমরা বসে হচ্ছে আলাপ আলোচনা করি এদেশের ছাত্র রাজনীতি কেমন হবে, শিক্ষাঙ্গনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি কেমন হবে, সে বিষয়ে আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করি। আমরা দেখেছি 90 গণঅভ্যুত্থান পরবর্তীতে ক্যাম্পাসে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটা চুক্তি হয়েছিল, একটা সামাজিক চুক্তি, যে এখানকার ছাত্র রাজনীতির ধরন কেমন হবে, কি হবে, আমরা কতটুকু করতে পারবো, আমাদের বাউন্ডারি কতটুকু, আমরা কি করবো, আমাদের কমিটমেন্টের জায়গা কতটুকু। তারও ধারাবাহিকতায় 24 গণঅভ্যুত্থান পরবর্তীতে অনেক রকম চেষ্টার পরেও আমরা সেরকম কোনো দৃশ্যমান কোনো উদ্যোগ দিতে পারি নাই। কিন্তু আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, ছাত্র শিবিরের পরে ছাত্র ইউনিয়ন, সর্বশেষ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আজকে যে হচ্ছে কমিটি দেওয়ার মধ্য দিয়ে আবার যে পুরাতন কালচারকে ফিরিয়ে আনাচ্ছেন, আশঙ্কা তারা তৈরি করেছেন। আজকে আমরা আহ্বান জানাতে চাই, আপনারা আসেন, ছাত্র সংগঠন সবাই আসেন, আমরা বসে একটা আলাপ আলোচনা করি। আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা হচ্ছে একটা কেমন হবে, আমরা কিংবা হচ্ছে যার মতামতের ভিত্তিতে একটা রূপরেখা দাঁড় করে, সত্যিকার একটা রূপরেখা এই অঞ্চলে, এই ক্যাম্পাসের শিক্ষার্থী যে আশঙ্কার জায়গাটা, সেই আশঙ্কার জায়গাটা তারা হচ্ছে, আমরা যেহেতু আমরা ছাত্র রাজনীতি করি, ছাত্র সংগঠন করি, আমাদের দায়িত্ব হচ্ছে শিক্ষার্থী সে অবয় জায়গাটা তৈরি করা, আস্থার জায়গাটা। আমাদের মনে হয় আজকে আমরা আহ্বান জানাচ্ছি, আমরা শীঘ্রই সবার সাথে পার্সোনালি, সাংগঠনিকভাবে আমরা সবার সাথে বসে হচ্ছে এই চুক্তিটা আনার মধ্যে আমরা ইয়ে করবো। মধু ছেড়ে দাও, মধুতে প্রোগ্রাম হবে, এই সবাই মধুতে জোরে জোরে বুঝে না।
জুলাই যারা তাদের অবস্থান প্রথম কথা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা কালচার ছিল যে এখানকার, আমি আগে বলেছি, এখানকার শিক্ষার্থীরা যারা আছেন খুবই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসে। তারা এই যে কালচারে তারা হচ্ছে শিকার হয়ে যায়। তারা ইচ্ছা অনিচ্ছা সত্ত্বেও তারা হচ্ছে হলে থাকার জন্য রাজনীতি করতে হয়। একটা বিষয় দেখেন, যখন এই আন্দোলন বিনোদী রূপ নেয়, যখন সহিংসতা রূপ নেয়, তখনই এখানে যারা বাধ্য হয়ে যারা ছাত্রলীগ করেছে তারা তাদের অবস্থানটা ক্লিয়ার করে। তারা ওই দিনে হচ্ছে পদত্যাগ করে, তারা শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত যে আন্দোলন, সে আন্দোলন তারা অংশগ্রহণ করার মধ্য দিয়ে তারা সে লেজিটিমেসি পায়। কিন্তু ছাত্রদলের যে কেন্দ্রীয় সভাপতি যিনি বক্তব্য করেছেন যে আমরা কিংবা শিবির তারা হচ্ছে গিয়ে রিক্রুট করেন, সেটা হচ্ছে গিয়ে কি আমরা মনে করছি আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করি। আমাদের বাংলাদেশ গণ ছাত্র সংঘ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কিংবা কেন্দ্রীয় শাখা, আমরা ওই ব্যক্তিদেরকে হচ্ছে গিয়ে আমাদের সংগঠনের মধ্যে যারা এনেছি, আমরা একটা টার্ম আছে যে বিদ্রোহী ছাত্রলীগ। ওই ব্যক্তিরা শুধুমাত্র এখানকার পরিস্থিতির আলোকে ছাত্রলীগ করতে বাধ্য হয়েছিল, কিন্তু সময়ের প্রয়োজনে এবং হচ্ছে গিয়ে একদম যথা সময়ে তারা তাদের অবস্থানটা ক্লিয়ার করেছে। একই সাথে শিক্ষার্থীদের সাথে আন্দোলনে সম্মুখ সারিতে তারা যোদ্ধা হিসেবে তারা কাজ করেছে, সে জায়গায় বলতে চাই। কিন্তু আমরা এর আগে দেখেছি, যদি আমরা ছাত্রদলের কথাই বলেন, দেখেন আপনি বলেছেন যে ছাত্রদলের 30+ নেতাকর্মী আজকে কমিটিতে এসেছেন। আমরা এমন ব্যক্তি দেখেছি যে ব্যক্তি বলেছেন ঘরে ঘরে খবর দেন, এক দফার খবর দেন। 3 তারিখে যে ব্যক্তি ফোর্স দিয়েছিল ওই ব্যক্তিও ছাত্রদলের কমিটিতে আছে। ওই ব্যক্তিকে ছাত্রদলের কমিটিতে রেখে যদি ছাত্রদলের কেন্দ্রীয় যে সভাপতি তিনি যদি বলেন যে অন্যান্য ছাত্র সংগঠন ছাত্রলীগকে পুনর্বাসন করতেছেন, তাহলে আমাদের এই ক্ষেত্রে বলা কিছু নাই। দেখেন, আমরা একটা বিষয় স্পষ্ট করেছি যে যদি 17 জুলাই কথা বলি, শিক্ষার্থীরা তা বলছে হলে কোনো সাংগঠনিক কোনো কাঠামো থাকবে না। আপনি দেখেন, সাংগঠনিক কাঠামো বলতে বোঝাচ্ছে সংগঠনে হচ্ছে কেউ কোনো কমিটি কোনো কার্যক্রম থাকবে না। কিন্তু এক্ষেত্রে আমাদের ছাত্র সংগঠন যারা বলেন, যেহেতু ছাত্র এখানে সর্বমিলে আমরা বলতে চাচ্ছি এখানে একটা হচ্ছে কি কমিটমেন্ট আসা উচিত যে কি হবে। কিন্তু একজন ব্যক্তি যখন হলে থাকবেন তখন ব্যক্তি আকারে হচ্ছে কি সে কোনো কাজ করতে পারে। কিন্তু এখানে আমরা এখন দেখেছি যে বিভিন্ন ছাত্র সংগঠন তারা গুপ্ত আকারে প্রকাশ করতেছেন কিংবা হচ্ছে কি প্রকাশ্যে রাজনীতি করতেছেন। আমরা সেটা হচ্ছে কি বলছি, এখানে বসে একটা আলাপ আলোচনার প্রয়োজন। আমরা সর্বোপরি একটা হচ্ছে আহ্বান জানাতে চাই যে আলাপ আলোচনার প্রয়োজন। আর যে কি ধরনের রাজনীতি করব, কি ধরনের রাজনীতি হবে, হলে যদি করা হয় তাহলে কিভাবে হবে, সেটা কাঠামোটা কেমন হবে, রূপরেখা কেমন হবে, সেটার বিষয়ে আলাপ আলোচনার প্রয়োজন। সেটার বিষয়ে একটা কমিটমেন্ট আসা প্রয়োজন, চুক্তিতে আসা প্রয়োজন বিদ্যমান ছাত্র সংগঠনগুলোর মধ্যে।